আজকের টপিক জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। এটা অত্যন্ত একটা টাফ টপিক এই চ্যাপ্টারের মধ্যে। তো আশা করছি তোমরা ভালো করে যদি শোনো, ব্যাপারটা ভালো করে ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো শুরু করা যাক। নিউরনস আর এক্সাইটেবল সেলস বিকজ দেয়ার মেমব্রেনস আর ইন এ পোলারাইজড স্টেট। নিউরনগুলো উত্তেজিত কোষ, কারণ কি তাদের যে মেমব্রেনটা আছে, অ্যাক্সোনাল মেমব্রেন, অ্যাক্সনের চারিদিকে, সেটা কি পোলারাইজড স্টেটে অবস্থায়। পোলারাইজড মানে কি পজিটিভ নেগেটিভ, বাইরের দিক পজিটিভ নেগেটিভ একটা স্টেজ থাকে পোলারাইজড, তার জন্য এটা এক্সাইটেবল হয়। ডু ইউ নো হয় দ্য মেমব্রেন অফ এ নিউরন ইজ পোলারাইজড? একটা নিউরনের মধ্যে যে মেমব্রেন আছে সেটা কীভাবে পোলারাইজড হয়, কীভাবে তার চারিদিকে মানে ভেতরে বাইরে পজিটিভ নেগেটিভ এবং বা পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হয়। তো সেটাই নিচে আমরা পড়বো। ডিফারেন্ট টাইপস অফ আয়ন চ্যানেলস আর প্রেজেন্ট অন দ্য নিউরাল মেমব্রেন। নিউরাল মেমব্রেনের চারিদিকে বিভিন্ন রকম আয়ন চ্যানেলস থাকে। আয়ন চ্যানেলস বলতে কি, যার মধ্যে দিয়ে আয়ন চলাচল করতে পারে। সোডিয়াম পটাশিয়াম আয়ন চ্যানেলস, যেখানে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস আয়ন চলাচল করতে পারে। দিজ আয়ন চ্যানেলস আর সিলেক্টিভলি পারমেবল টু ডিফারেন্ট আয়নস। এবং এই আয়ন চ্যানেলসগুলো কী হয়, বিভিন্ন আয়নের প্রতি বিভিন্ন রকমভাবে তারা চলাচল করতে পারে। কোনোটার ক্ষেত্রে সোডিয়াম প্লাস আয়ন চলাচল করতে পারে, কোনোটার ক্ষেত্রে পটাশিয়াম প্লাস পারে, কোনোটার ক্ষেত্রে দুটোই পারে, কোনো ক্ষেত্রে দুটোই পারে না। When a neuron is not conducting an impulse by resting, the axonal membrane is comparatively more permeable to potassium plus ion and nearly impermeable to sodium plus ion. যখন একটা নিউরন রেস্টিং অবস্থায় থাকে, যখন সে কোনো রকমের ইম্পালস পরিবহন করছে না, তখন সে কী রকম অবস্থায় থাকে, তখন পটাশিয়াম প্লাস আয়ন তার মধ্যে দিয়ে বেশি যাতায়াত করতে পারে। পটাশিয়াম প্লাস আয়নের প্রতি সে বেশি পারমেবল থাকে। আর সোডিয়াম প্লাস আয়নের প্রতি ইমপারমেবল, সোডিয়াম প্লাস আয়ন তার মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে না। সিমিলারলি দ্য মেমব্রেন ইজ ইমপারমেবল টু নেগেটিভলি চার্জ প্রোটিন প্রেজেন্ট ইন দ্য এক্সোপ্লাজম। একই রকমভাবে প্রোটিন যেটা আছে নেগেটিভলি চার্জড, সেটাও তার মধ্যে দিয়ে চলাচল করতে পারে না। তাহলে কী চলাচল করতে পারছে? পটাশিয়াম প্লাস আয়ন পারমেবল, পটাশিয়াম প্লাস আয়ন চলাচল করতে পারবে, আর সোডিয়াম প্লাস আয়ন পারবে না, আর প্রোটিন পারবে না। Consequently, the exoplasm inside the axon contains high concentration of potassium plus and negatively charged protein and low concentration of sodium plus ion. এবং এর ফলে কী হয় যে একটা অ্যাকশন, ধরা যাক এটা একটা অ্যাকশন, এটার মধ্যে এক্সোপ্লাজম আছে, তো এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম প্লাস আয়ন থাকে আর প্রোটিন থাকে। প্রোটিন কি নেগেটিভলি চার্জ থাকে প্রোটিন ভেতরের দিকে, আর লো কনসেন্ট্রেশন অফ সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম প্লাস আয়ন কম থাকে। In contrast, the fluid outside the axon contains a low concentration of potassium plus or a high concentration of sodium plus and thus form a concentration gradient. এবং এই বাইরের দিকে কী আছে, বাইরের দিকে সোডিয়াম প্লাস বেশি পরিমাণে থাকছে। তাহলে কী হচ্ছে যে ভেতরের দিকে সোডিয়াম প্লাস কম, বাইরের দিকে সোডিয়াম প্লাস বেশি। ভেতরের দিকে পটাশিয়াম প্লাস বেশি, বাইরের দিকে পটাশিয়াম প্লাস কম। ভেতরের দিকে প্রোটিন বেশি, বাইরের দিকে প্রোটিন কম। তারপরে কী হচ্ছে, একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, একটা ঘনত্বের প্রভেদ তৈরি হচ্ছে। These ionic gradients across the resting membrane are maintained by the active transport of ions by the sodium potassium pump. এবং এই যে গ্রেডিয়েন্টটা, সেটা মেনটেন হচ্ছে কী মাধ্যমে? সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে মেনটেন হচ্ছে। নয়তো কী হবে, নয়তো তো পটাশিয়াম বাইরে বেরিয়ে আসবে, সোডিয়াম প্লাস ভেতরে প্রবেশ করে যাবে এবং এটা কি বিক্ষিপ্ত হয়ে যাবে। তো এটাকে মেনটেন করা দরকার। সেই মেনটেনটা কীভাবে হয়? সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে। সেখানে কী হয়, হুইচ ট্রান্সপোর্ট 3 sodium plus outwards for 2 potassium plus into the cell. এবং এর ফলে কী হচ্ছে, দুটো পটাশিয়াম প্লাস কী হচ্ছে এই সেলের মধ্যে আসছে, আর তার পরিবর্তে কী হচ্ছে, 3টে পটাশিয়াম প্লাস 3টে সোডিয়াম প্লাস ভেতরে যাচ্ছে, 3টে সোডিয়াম প্লাস ভেতরে যাচ্ছে আর দুটো পটাশিয়াম প্লাস তার বদলে বাইরে আসছে। আর ভেতরে তো তাহলে কি একটা প্রোটন বেশি হয়ে গেল, কিন্তু ভেতরে আবার নেগেটিভ প্রোটিন আছে, ফলে এইভাবে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তাহলে কি যখন রেস্টিং অবস্থায় থাকে, তার মধ্যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে মেনটেন করার জন্য কি হয়, যে দুটো পটাশিয়াম প্লাস বাইরে আসে আর 3টে সোডিয়াম প্লাস ভেতরে যাবে। As a result, the outer surface of the axonal membrane possesses a positive charge, while its inner surface becomes negatively charged.
becomes negatively charged and therefore is polarized. মানে এর ফলে কী হয়, এই যে এখানে অ্যাক্সোনাল মেমব্রেন দেওয়া আছে, এই যে অ্যাক্সোনাল মেমব্রেন, এর ফলে কী হচ্ছে যে দেখছো ভেতরের দিকে নেগেটিভ চার্জ হচ্ছে আর বাইরের দিকটা পজিটিভ চার্জ হচ্ছে, এবং তার জন্য এটা কি পোলারাইজড, মানে কি বাইরের দিকে পজিটিভ ভেতর দিকে নেগেটিভ, মানে পোলারাইজড হয়ে আছে। দ্য ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেস্টিং প্লাজমা মেমব্রেন ইজ কল্ড অ্যাজ দ্য রেস্টিং পোটেন্সিয়াল। এবং এই যে পোটেন্সিয়াল ডিফারেন্সটা তৈরি হচ্ছে বাইরের দিকে পজিটিভ ভেতর দিকে নেগেটিভ, তো এটাকে বলা হয় রেস্টিং পোটেন্সিয়াল। যেহেতু এটা রেস্ট অবস্থায় পোটেন্সিয়াল ডিফারেন্সটা তৈরি হচ্ছে, তাই এটা হচ্ছে রেস্টিং পোটেন্সিয়াল। তো এই যে এটা একটা মানে হচ্ছে নর্মাল অবস্থায় কীরকম অবস্থায় থাকে সেটা এখানে বোঝা গেল, যে ভেতরে তার বোঝা গেলো যে একটা অ্যাক্সনের মধ্যে যে অ্যাক্সোপ্লাজম তার ভেতরে পটাশিয়াম প্লাস বেশি, নেগেটিভলি চার্জ প্রোটিন বেশি, বাইরে সোডিয়াম প্লাস বেশি। তো এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে মেনটেন করার জন্য তিনটে সোডিয়াম প্লাস ভেতরে যাচ্ছে, দুটো পটাশিয়াম প্লাস বাইরে আসছে, এবং এর ফলে কী হচ্ছে, বাইরের দিকটা পজিটিভ হচ্ছে, ভেতরের দিকটা নেগেটিভ হচ্ছে। এবার দেখা যাক ইম্পালস এলে কী হবে। এটা নর্মাল অবস্থায় নর্মাল কন্ডিশনে একটা নিউরন এভাবে থাকে। এবার ইম্পালস এলে কী চেঞ্জ হবে। You might be curious to know about the mechanisms of generation of nerve impulse and its conduction along an axon. একটা অ্যাকশনে কীভাবে নার্ভ ইম্পালস তৈরি হচ্ছে আর কীভাবে এটা কন্ডাক্ট হচ্ছে সেটা জানলে তুমি অবশ্যই কিউরিয়াস হবে বা অনেকটা আগ্রহী হবে। তো এখানে কী হয়, when a stimulus is applied at a site, ধরা যাক পয়েন্ট এ অন দ্য পোলারাইজড মেমব্রেন, একটা পোলারাইজড মেমব্রেনের কোনো একটা পয়েন্ট, ধরা যাক পয়েন্ট এতে কোনো একটা স্টিমুলাস অ্যাপ্লাই করা হলো, কোনো একটা উদ্দীপনা অ্যাপ্লাই করা হলো। এর ফলে কী হবে, দ্য মেমব্রেন অ্যাট দ্য সাইটে বিকামস ফ্রিলি পারমেবল টু সোডিয়াম প্লাস। তার ফলে মেমব্রেনের মধ্যে যে পয়েন্ট এ সেটা সোডিয়াম প্লাসের প্রতি পারমেবল হয়ে যায়। প্রথমে কিন্তু রেস্টিং অবস্থায় ইমপারমেবল ছিল, এবার পারমেবল হয়ে গেল। এর ফলে কী হয়, দিস লিডস টু এ র্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম প্লাস ফলোড বাই দ্য রিভার্সাল অফ দ্য পোলারিটি অ্যাট দ্যাট সাইট। এবং এর ফলে কী হয়, প্রচুর পরিমাণে সোডিয়াম প্লাস ভেতরে প্রবেশ করতে থাকে এবং নেগেটিভ থেকে সেটা পজিটিভ হয়ে যায় এবং পোলারিটি চেঞ্জ হয়। ছবিতে আমি দেখাচ্ছি একটু পরে। দ্য আউটার সারফেস অফ দ্য মেমব্রেন বিকামস নেগেটিভলি চার্জড, এবং বাইরের দিকটা নেগেটিভ হয়ে যায়, অ্যান্ড দ্য ইনার সারফেস বিকাম পজিটিভলি চার্জড, এবং ভেতরের দিকটা পজিটিভ হয়ে যায়। তো এখানে কী বলা হচ্ছে এটা এবার ছবির মাধ্যমে তোমাদেরকে দেখে দিচ্ছি। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, নর্মাল অবস্থায় কি ভেতরের দিকটা নেগেটিভ, বাইরের দিকটা পজিটিভ। এই এ পয়েন্টে যখন কোনো একটা ইম্পালস এলো, তো আগে সোডিয়াম প্লাস ভেতরে প্রবেশ করতে পারছো না, এবার সোডিয়াম প্লাসের প্রতি পারমেবল হয়ে গেল। এবার সোডিয়াম প্লাস ভেতরে যে প্রবেশ করতে শুরু করলো, এবং এর ফলে কী হলো, প্রচুর পরিমাণে সোডিয়াম প্লাস ভেতরে যাওয়ার ফলে ভেতরের দিকটা এবার পজিটিভ হয়ে গেল, বাইরের দিকটা আবার কী হলো, বাইরে সোডিয়াম প্লাসের সংখ্যা কমে গেল, ফলে বাইরের দিকটা নেগেটিভ হয়ে গেল। তাহলে কি দেখছো, এখানে আগে পজিটিভ ছিল, পজিটিভ থেকে বাইরের দিকটা নেগেটিভ হচ্ছে, আর ভেতর দিকটা নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, ফলে কী হচ্ছে, পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই বলা হয়েছে ওখানে। The outer surface এবং এরপরে নেগেটিভ অ্যান্ড দ্য পজিটিভলি চার্জ, দ্য পোলারিটি অফ দ্য মেমব্রেন অ্যাট দ্য সাইড ইজ দাস রিভার্সড অ্যান্ড এমন ডিপোলারাইজড হয়ে যাচ্ছে। তো যেটা বললাম যে পোলারিটি রিভার্সড হয়ে গেল, বাইরের দিকটা পজিটিভ থেকে নেগেটিভ, ভেতর দিকটা নেগেটিভ থেকে পজিটিভ, এবং এর ফলে ডিপোলারাইজড হয়ে গেল। দ্য ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন অ্যাট দ্য সাইড এ ইজ কল্ড অ্যাকশন পোটেন্সিয়াল। এই যে ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হলো এ মেমব্রেনে, এটাকে বলা হয় অ্যাকশন পোটেন্সিয়াল, যে বাইরের দিকটা পজিটিভ থেকে নেগেটিভ, ভেতরের দিকটা নেগেটিভ থেকে পজিটিভ, হুইচ ইন ফ্যাক্ট টার্ম অ্যাজ নার্ভ ইম্পালস, মানে এটাকে নার্ভ ইম্পালস বলা হয়। অ্যাট সাইডস ইমিডিয়েটলি এহেড দ্য অ্যাকশন বা সাইড বি, মেমব্রেন হ্যাজ এ পজিটিভ চার্জ অন দ্য আউটার সারফেস অ্যান্ড নেগেটিভ চার্জ অন ইটস ইনার সারফেস। কিন্তু তার পাশের যে পয়েন্ট বা পয়েন্ট বি, সেখানে তো কোনো চেঞ্জ হয়নি, সেখানে কোনো ইম্পালস আসেনি, এবং এর ফলে কী হয় যে তার মেমব্রেনের ভেতর দিকটা পজিটিভ নেগেটিভই আছে, বাইরের দিকটা পজিটিভ আছে। অ্যাজ এ রেজাল্ট, যেমন এই যে এখানে বলা হচ্ছে, এই যে পয়েন্ট বি, এখানে তো কোনো চেঞ্জ হয়নি, পয়েন্ট বিটা এই নর্মালের মতো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বাইরের দিকটা পজিটিভই আছে আর ভেতর দিকটা নেগেটিভই আছে, যেটা নর্মাল ছিল রেস্টিং অবস্থায় সেরকমই আছে। এবং এর ফলে কী হবে, অ্যাজ এ রেজাল্ট এ কারেন্ট ফ্লোজ অন দ্য ইনার সারফেস ফ্রম সাইড এ টু বি, এবং এর ফলে কী হয় যে কারেন্ট সাইড এ থেকে সাইড বিতে ফ্লো করছে,
অন দ্য আউটার সারফেস কারেন্ট ফ্লোজ ফ্রম বি টু এ, এবং বাইরের দিকে সাইড বি থেকে সাইড এ তে কারেন্ট ফ্লো করছে টু কমপ্লিট দ্য সার্কিট অফ কারেন্ট ফ্লোর সার্কিটটা কমপ্লিট করার জন্য। তাহলে এর ফলে কী হচ্ছে দেখছো যে এর ফলে ভেতরের দিকে এ থেকে বি পয়েন্টে কারেন্ট ফ্লো করছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, আর বাইরের দিকে বি থেকে এ পয়েন্টে কারেন্ট ফ্লো করছে নেগেটিভ থেকে পজিটিভে, এবং এইভাবে একটা কারেন্টের যে সার্কিট সেটা কমপ্লিট হচ্ছে। কারেন্টের সার্কিট যেটা আছে সেটা কমপ্লিট হচ্ছে। হেন্স দ্য পোলারিটি অ্যাট দ্য সাইট ইজ রিভার্সড অ্যান্ড অ্যান অ্যাকশন পোটেনশিয়াল ইজ জেনারেটেড অ্যাট সাইড বি, এবং এইভাবে বি এর পোলারিটিটাও চেঞ্জ হয়ে গেল এবং এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো। দাস দ্য ইম্পালস বা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড অ্যাট সাইড এ অ্যান্ড অ্যারিভস অ্যাট সাইড বি, যে অ্যাকশন পোটেনশিয়াল এ সাইডে তৈরি হয়েছিল সেটা বি সাইডে চলে এলো। দ্য সিকোয়েন্স ইজ রিপিটেড অ্যালং দ্য লেন্থ অফ দ্য অ্যাকশন অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য ইম্পালস ইজ কন্ডাক্টেড। এই সিকোয়েন্সটা হতে থাকে এবং এইভাবে ইম্পালসটা কন্ডাক্ট করে। তো ছবির মাধ্যমে তোমাদেরকে বলে দিই যে দেখো, এমনি নর্মালি বাইরে নেগেটিভ ছিল, ভেতরে পজিটিভ ছিল। এখানে একটা ইম্পালস এলো, সোডিয়াম প্লাস ভেতরে গেল, ফলে ভেতরের দিকটা পজিটিভ হলো, বাইরের দিকটা নেগেটিভ হলো। তো ভেতর দিকটা পজিটিভ, বাইরের দিকটা নেগেটিভ, কিন্তু পাশের যে পয়েন্ট বি সেখানে ভেতর দিকটা নেগেটিভ আছে, বাইরের দিকটা পজিটিভ আছে, ফলে পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো করছে আর বাইরে পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো করছে। এভাবে একটা সার্কিট কমপ্লিট হচ্ছে। এবং এর ফলে কী হচ্ছে, এর ফলে এই যে পয়েন্টটা, এই পজিটিভটা বিতে চলে যাওয়ার জন্য আবার এটা নেগেটিভ হয়ে গেল, আর বাইরের দিকটা পজিটিভ মানে আগের মতো হয়ে গেল আবার, আর বিটা এর মতো হয়ে গেল। তো এইভাবে কারেন্টটা এভাবে সার্কুলারলি এভাবে চলতে থাকতে এবং এইভাবে ইম্পালস তৈরি হচ্ছে, আর এইভাবে কারেন্টটা এই ইম্পালসটা যেতে শুরু করছে এ থেকে বিতে। বুঝলে, এটাই বলা হয়েছে এখানে। The rise in the stimulus induced permeability to sodium plus is extremely short lived। এই যে সোডিয়াম প্লাসের প্রতি পারমেবল হচ্ছে কখন, যখন ইম্পালসটা আসছে। তো এই সোডিয়াম প্লাসের প্রতি পারমেবল কিন্তু সবসময় থেকেই যায় না, খুবই অল্প সময়ের জন্য থাকে, ঠিক আছে। ইট ইজ কুইকলি ফলোড বাই রাইজ ইন পারমেবিলিটি টু পটাশিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসের প্রতি পারমেবিলিটিটা ইম্পালস এলো তার সঙ্গে সঙ্গে বেড়ে গেল, আবার কিছুক্ষণ থেকে তারপর আবার সেটা শেষ হয়ে গেল। তো এবং তার ফলে আবার নর্মাল অবস্থায় হলো। নর্মাল অবস্থায় কী হয়, যে পটাশিয়াম প্লাসের প্রতি পারমেবল, তো সেই অবস্থায় চলে আসে। উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড পটাশিয়াম প্লাস ডিফিউজেস আউটসাইড দ্য মেমব্রেন। এবং যখনই পটাশিয়াম প্লাসের প্রতি পারমেবল হয়ে গেল, এবার কী হলো, ভেতরে যে পটাশিয়াম প্লাস ছিল, এবার পটাশিয়াম প্লাস বাইরে যেতে শুরু করলো অ্যান্ড রিস্টোরস দ্য রেস্টিং পোটেন্সিয়াল অফ দ্য মেমব্রেন। এবং মেমব্রেনের যে পোটেন্সিয়াল আছে সেটাকে রিস্টোর করলো, আগের মতো করে দিল। অ্যাট দ্য সাইট অফ এক্সাইটেশন, যে জায়গাতে এক্সাইট হয়ে গেছিলো সেই জায়গায়, অ্যান্ড দ্য ফাইবার্স বিকামস অনস মোর রেসপন্সিভ টু ফার্দার স্টিমুলেশন। এবং এটা আবার নর্মাল অবস্থায় চলে এলো। তার ফলে কী হবে, আবার সেই রেসপন্সের জন্য এখন উপযুক্ত, আবার সে রেসপন্স নিতে পারবে। আবার কোনো রকম সে স্টিমুলাস পেলে সে আবার সোডিয়াম প্লাসের প্রতি পারমেবল হবে, কিছুক্ষণ থাকবে, তারপরে আবার সেটা সোডিয়াম প্লাসের প্রতি ইমপারমেবল হবে, পটাশিয়াম প্লাসের প্রতি পারমেবল হবে, এবং এইভাবে এটা চলতে থাকবে। এবার নর্মাল অবস্থায় চলে এলো, আবার সে ইম্পালস নেওয়ার জন্য প্রস্তুত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, অত্যন্ত সিম্পলভাবে বোঝাবার চেষ্টা করলাম। তো এবার নেক্সট যে পার্ট সেটা হলো ট্রান্সমিশন অফ ইম্পালস তো তৈরি হলো, এবার ইম্পালসটা ট্রান্সমিশন কীভাবে হচ্ছে, নার্ভ ইম্পালস কীভাবে জেনারেট হলো, কন্ডাক্ট হলো, সেটা তো দেখলাম। এবার সেটা এক নিউরন থেকে আরেক নিউরনে কীভাবে ট্রান্সমিট হবে সেটা দেখতে পাবো। ওটা একই নিউরনের মধ্যে কীভাবে চলাচল করলো ওটা দেখলাম। এবার ট্রান্সমিশন অফ ইম্পালসটা কীভাবে চলাচল করছে। এ নার্ভ ইম্পালস ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার থ্রু জাংশন কল্ড সাইনাপসেস। একটা নার্ভ ইম্পালস কী হয়, যে সাইনাপস একটা জাংশন থাকে দুটো নিউরনের মধ্যবর্তী স্থানে, তার মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায়। এ সাইনাপস ইজ ফর্মড বাই দ্য মেমব্রেনস অফ এ প্রি-সাইন্যাপটিক নিউরন অ্যান্ড এ পোস্ট-সাইন্যাপটিক নিউরন which may or may not be separated by gap called synaptic cleft। সাইনাপস কীভাবে তৈরি হয়, যে মেমব্রেন দিয়ে, কিসের মেমব্রেন, প্রি সাইন্যাপটিক নিউরনের মেমব্রেন আর পোস্ট সাইন্যাপটিক নিউরনের
মেমব্রেন দিয়ে। আর তাদের মধ্যবর্তী স্থানে কোনো একটা গ্যাপ বা সাইন্যাপটিক ক্লেফট সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এটা ছবি আছে, সেই ছবি না দেখালে তোমরা বুঝতে পারবে না, ছবিটা দেখা যাক। এটা হচ্ছে একটা সাইন্যাপসের ছবি দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রি সাইন্যাপটিক মেমব্রেন এটা, আর এখানে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন এটা, আর মধ্যবর্তী স্থানে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। এই তিনটে মিলে তৈরি হয় সাইন্যাপস। আর এই সাইন্যাপসের মাধ্যমে কী হয়, যে এই নিউরন থেকে ইম্পালসটা এই নিউরনের মধ্যে যাতায়াত করে এই সাইন্যাপসের মধ্য দিয়ে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে পাশের নিউরন, নেক্সট নিউরন, সেখানে রিসেপ্টার্স আছে। আগের যে নিউরন সেখানে যে নিউরো ট্রান্সমিটার্স আছে, সেখানে সাইন্যাপটিক ভেসিকলস আছে। এটা আস্তে আস্তে পড়বো, সেটা দেখা যাক। There are two types of synapses, namely electrical synapse and chemical synapse. দুই রকমের synapse থাকে, একটা ইলেকট্রিক্যাল একটা কেমিক্যাল। At electrical synapse, the membranes of pre- and post-synaptic neurons are in very close proximity. ইলেকট্রিক্যাল সাইনাপসের ক্ষেত্রে প্রি এবং পোস্ট সাইনাপটিক নিউরন যেটা দেখলাম সেটা খুবই কাছাকাছি থাকে, তার মধ্যে সাইনাপটিক ক্লেফট থাকে না, কারণ এটা অত্যন্ত ফাস্ট। Electrical current can flow directly from one neuron into the other across these synapses. কারণ ইলেকট্রিক যে ইম্পালস বা ইলেকট্রিক যে কারেন্ট সেটা কি এক নিউরন থেকে আরেক নিউরনে কোনো সাইন্যাপটিক ক্লেফট ছাড়াই চলাচল করতে পারবে, খুব দ্রুত পারবে, তার জন্য সেখানে কোনো গ্যাপ থাকে না। ট্রান্সমিশন অফ অ্যান ইম্পালস অ্যাক্রস ইলেকট্রিক্যাল সাইনাপস ইজ ভেরি সিমিলার টু ইম্পালস কন্ডাকশন অ্যালং এ সিঙ্গেল অ্যাকশন। একটা সিঙ্গেল অ্যাকশনের মধ্য দিয়ে যেভাবে ট্রান্সমিশন হয় ইলেকট্রিক, যেটা আগে দেখলাম, তো যদি দুটো পাশাপাশি নিউরন থাকে তাদের মধ্যে যদি ইলেকট্রিক্যাল সাইনাপস থাকে তো তার মধ্যে ইম্পালসটা একই রকমভাবে কন্ডাক্ট করে, তার জন্য সেখানে কোনো গ্যাপ দরকার পড়ে না বা কোনো রকমের সাইনাপটিক ক্লিফটের দরকার পড়ে না, কোনো গ্যাপের দরকার পড়ে না, সেই দুটো একই রকমভাবে যায়। ইম্পালস ট্রান্সমিশন অ্যাক্রস অ্যান ইলেকট্রিক্যাল সাইনাপস ইজ অলওয়েজ ফাস্টার দেন দ্যাট অ্যাক্রস এ কেমিক্যাল সাইনাপস। একটা কেমিক্যাল সাইনাপসের থেকে ইলেকট্রিক্যাল সাইনাপস খুবই দ্রুত হয়। ইলেকট্রিক্যাল সাইনাপস আর রেয়ার ইন আওয়ার সিস্টেম, এবং ইলেকট্রিক্যাল সাইনাপস দেখা যায় না আমাদের দেহে। যে সাইনাপস যেটা দেখা যায় সেটা হচ্ছে কেমিক্যাল সাইনাপসের মাধ্যমেই যে পালসটা আছে সেটা ট্রান্সমিশন হয়। তাহলে এখানে ইলেকট্রিক আর কেমিক্যাল সাইনাপসের মধ্যে পার্থক্য দেওয়া আছে। ইলেকট্রিক্যাল সাইনাপসের ক্ষেত্রে কী হয়, যে সাইনাপটিক ক্লেফট থাকে না, খুব ক্লোজ থাকে প্রি আর পোস্ট সাইনাপটিক মেমব্রেন। কেমিক্যাল সাইনাপসে সেটা গ্যাপ থাকে। ইলেকট্রিক্যাল অনেক ফাস্ট হয়, কেমিক্যাল কিছুটা স্লো। ইলেকট্রিক সাইনাপসে অ্যাকশনের মধ্যে দিয়ে যেভাবে ইম্বার্স করে সেই রকমভাবে পাস করে, কেমিক্যাল সাইনাপসের ক্ষেত্রে একটা আলাদা হয়। ইলেকট্রিক্যাল সাইনাপস আমাদের দেহে দেখা যায় না, কেমিক্যাল সাইনাপস দেখা যায়। তো এবার দেখা যাক কীভাবে যাচ্ছে। অ্যাট এ কেমিক্যাল সাইনাপস the membranes of the pre and post synaptic neuron are separated by a fluid filled space called synaptic cleft. দেখালাম ছবিতে যে সাইনাপটিক ক্লেফট, সেই সাইনাপটিক ক্লেফটে কী থাকে, অনেক ফ্লুইড থাকে, ফ্লুইড ফিল্ড একটা স্পেস থাকে, একটা ফাঁকা জায়গা যেখানে কি ফ্লুইড ফিল্ড থাকে, যেখানে তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে। ডু ইউ নো হাউ দ্য প্রি সাইনাপটিক নিউরন ট্রান্সমিটস অ্যান ইম্পালস বা অ্যাকশন পোটেন্সিয়াল অ্যাক্রস দ্য সাইনাপটিক ক্লেফট টু দ্য পোস্ট সাইনাপটিক নিউরন? কীভাবে এইটাকে পাঠায়, তো এটা এখানে পড়বো যে ইম্পালসটা কীভাবে প্রি থেকে পোস্ট সাইনাপটিক মেমব্রেনে যাচ্ছে, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে সাইনাপটিক ক্লেফটের মধ্য দিয়ে, সেটা কীভাবে যাচ্ছে সেটা এখানে পড়ব। কেমিক্যালস কল্ড নিউরোট্রান্সমিটার্স আর ইনভলভড ইন দ্য ট্রান্সমিশন অফ ইম্পালস অ্যাট দিস সাইনাপস। এই সমস্ত সাইনাপসের মধ্যে দিয়ে ইম্পালসটা পাঠানোর জন্য যে কেমিক্যালসটা ইনভলভ থাকে সেটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার্স। কী বলা হয়? নিউরোট্রান্সমিটার্স। The axon terminals contain vesicles filled with this neurotransmitter. অ্যাকশনের যে টার্মিনালস আছে সেখানে কী থাকে, ভেসিকালস থাকে, সেই ভেসিকালসের মধ্যে কী থাকে, নিউরোট্রান্সমিটার্স থাকে, সেই ভেসিকালসের মধ্যে কী থাকে, নিউরোট্রান্সমিটার। ছবিতে দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। When an impulse by action potential arrives at the axon terminal, it stimulates the movement of the synaptic vesicles towards the membrane where they fuse with the plasma membrane, যেখানে ফিউজ থাকে, and release their neurotransmitters in the synaptic cleft. তো এখানে বলা হচ্ছে, এই যে ছবিতে তোমাকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝে যাবে ব্যাপারটা, অত্যন্ত ইজি।
যে এটা দেখছো অ্যাকশন টার্মিনাল, এটা একটা নিউরন, এটা অ্যাকশন, আর এটা হচ্ছে অ্যাকশন টার্মিনাল, এই পুরো জায়গাটা হচ্ছে অ্যাকশন টার্মিনাল, ঠিক আছে। এই অ্যাকশন টার্মিনালের মধ্যে কী আছে, সাইন্যাপটিক ভেসিকলস আছে, এই যে দেখতে পাচ্ছ সাইন্যাপটিক ভেসিকলস, সাইন্যাপটিক ভেসিকলস আছে। তো এর মধ্যে আছে কি দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে এই যে সাইন্যাপটিক ভেসিকলস, তার মধ্যে আছে এই যে গোলাকৃতি যে হলুদ মতো, সেগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার্স, এর মধ্যে আছে নিউরো ট্রান্সমিটার্স। তো যখন কোনো একটা ইম্পালস আসে এবং এগুলোকে আসে, এগুলোর মধ্যে দিয়ে যায়, তখন এই যে ভেসিকলসগুলো আছে সেগুলো এই যে মেমব্রেন, সেই মেমব্রেনের মধ্যে দিয়ে চলে আসে। মেমব্রেনে যাওয়ার ফলে কী হয়, যেগুলো ওপেন হয়ে যায়, এবং এর ফলে কী হয় যে নিউরো ট্রান্সমিটার সেগুলো এই সাইন্যাপটিক ক্লেপ্টের মধ্যে দিয়ে চলাচল করে, এই সাইন্যাপটিক ক্লেপ্টে চলে আসে, ঠিক আছে। এবং এইভাবে যে ইম্পালসটা আছে সেটা এবার এর মধ্যে দিয়ে এই যে রিসেপ্টার্স আছে নেক্সট নিউরনে, সেগুলো অ্যাকসেপ্ট করবে এবং এইভাবে ইম্পালসটা পরিবহন হবে। The released neurotransmitter bind to their specific receptors present on the postsynaptic membrane. পোস্টসাইন্যাপটিক মেমব্রেনে যে রিসেপ্টরগুলো দেখলাম তাদের সঙ্গে বাইন্ড করবে, প্রত্যেকটা নিউরোট্রান্সমিটার এক একটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে, যেটা যার জন্য স্পেসিফিক। দিস বাইন্ডিং ওপেন সাইন চ্যানেলস ফলোয়িং দ্য এন্ট্রি অফ আয়ন্স হুইচ ক্যান জেনারেট এ নিউ পোটেন্সিয়াল ইন দ্য পোস্ট সাইন্যাপটিক নিউরন। এবং যখনই এই বাইন্ডিংগুলো ওপেন হবে, আয়ন চ্যানেলসগুলো ওপেন হবে, এর ফলে আয়ন এন্ট্রি করবে এবং একটা নতুন পোটেন্সিয়াল জেনারেট হবে পোস্ট সাইন্যাপটিক নিউরনে। দ্য নিউ পোটেন্সিয়াল ডেভেলপড মে বি এদার এক্সাইটেটরি অর ইনহিবিটরি। এবং যে নতুন পোটেন্সিয়ালটা তৈরি হচ্ছে সেই পোটেন্সিয়ালটা এক্সাইটেটরি হতে পারে, ইনহিবিটরি হতে পারে। যেটা এক্সাইটেবল হতে পারে, যেটা নিউরনটাকে এক্সাইট করবে বা তার কার্যকারিতাকে বাড়িয়ে দেবে, আর অনেক ক্ষেত্রে ইনহিবিটরি হতে পারে, যে তার কার্যকারিতাকে কমিয়ে দেবে। তো এটা দু রকমই হতে পারে, কোনো ব্যাপার না, সেটা যেরকমভাবে দরকার পড়বে সেরকমভাবে সেটা কাজ করবে। তাহলে যে ছবিতে দেখালাম সেই ছবিতে দেখতে পাচ্ছ, যেটা বললাম যে এই যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে সেটা রিসেপ্টরকে সঙ্গে বাইন্ড করবে, তারপরে এগুলো ওপেন করবে, ওপেন করার ফলে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, এবং তারপর যেটা আছে সে সেখানে ভেতর দিকে প্রবেশ করবে, এবং কোনোটা এক্সাইটেটরি হবে আর কোনোটা ইনহিবিটরি হবে, এবং এইভাবে সে কাজটা করবে। তো ইম্পালস কীভাবে ট্রান্সমিট হয় এটাও দেখালাম তোমাদেরকে ছবির মাধ্যমে, আশা করছি বুঝতে পেরেছো, অনেকটা সিম্পলি বুঝিয়ে দিয়েছি। তো এখানে ছিল এই ভিডিওটা শেষ করলাম, বাকি যে পার্টগুলো আছে সেগুলো নেক্সট ভিডিওতে দেখা যাবে। তো ভিডিওটিকে তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্টে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে শেয়ার করো। থ্যাংকস।